নমস্কার, আমি তুষার চ্যাটার্জি। আমি স্কুল জীবনের বন্ধুদের নিয়ে যে তাদের জীবনের বিভিন্ন অজানা গল্প নিয়ে যে একটা আড্ডার অনুষ্ঠান করি, সেখানে মাঝে মধ্যে কিছু স্পেশাল অনুষ্ঠানও আমি করে থাকি। সেইরকমই একটা অনুষ্ঠান আজকে যিনি আমার সঙ্গে থাকবেন, তিনি আমার শ্বশুরমশাই, মাননীয় মধুসূদন রায় মহাশয়। আমি জেনে নেব তার জীবনের বিভিন্ন অজানা গল্প। আপনার জন্ম কোথায়? আমার জন্ম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের গোটপাড়া গ্রাম। আমার জন্ম কত সালটা কত? 1946 সালে আমার জন্ম। আচ্ছা, 46 মানে স্বাধীনতার আগের বছর। আচ্ছা, তারপরে ওখানেই প্রাথমিক স্কুলটা কি ওখানে? আমি ওখানে প্রাথমিক স্কুলে আমি পড়াশোনা করিনি। আচ্ছা, মোটি আমার যখন 4 বছর বয়স, বাবা কলকাতায় ক্যালকাটা কর্পোরেশনে স্টোর কিপারে কাজ করতেন। আচ্ছা, আমি ক্যালকাটা ক্যালকাটা কর্পোরেশনটা হচ্ছে মৌলালিতে, ক্যাম্বেল হসপিটালের পাশে। আচ্ছা, ওখানে বিরাট কোয়ার্টার ছিল বাবার। ওখানে থেকেই আমি পড়াশোনা করেছি মেট্রোপলিটন ইনস্টিটিউট, যাকে বলে ক্রিগ্রোতে মেট্রোপলিটন স্কুলে আমি 1 থেকে ওখানে পড়াশোনা করেছি এবং 8 পর্যন্ত পড়েছি। তাহলে ওখানে দাদু ওখানে থাকতেন? ওখানে দাদু ওখানে ঠাকমা ঠাকমা ঠাকমাও ওখানে থাকতেন। আচ্ছা, গোটপাড়াতে একজন থাকতেন পিসিমা, তিনি দেখাশোনা করতেন গোটপাড়ায়। ওইখানেই গোটপাড়াতে তাহলে তখন কেউ থাকতেন না? হ্যাঁ, থাকতো না। আমি মাঝে মাঝে আসতাম, আমরা সবাই দাদারা, আমরা 4 ভাই 4 বোন, মাঝে মাঝে এসে গোটপাড়ায় পুজোর সময়, সানযাত্রার সময়, ওই সময় আমরা আসতাম। আচ্ছা, বাবার সঙ্গে নিয়ে আসতে। তাহলে প্রাথমিক স্কুলটা কলকাতাতে? কলকাতাতে। আচ্ছা, তারপরে হাই স্কুলে যখন উঠলেন? ওইখানে আমি প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করার পর বাবা রিটায়ার করলেন 1960 সালে। আচ্ছা, তখন আমরা, বাবাকে কোয়ার্টার ছেড়ে দিতে হয়, তখন আমরা গোটপাড়ায় চলে আসি এবং দাদা, বড়দা, মেজদা, ছোটদা এরা সমস্ত তখন দমদমে একটা ঘর ভাড়া করেছিল, ওখানেই থাকতো। দিয়ে আমি গোটপাড়া চলে এলাম। জেঠুরা পড়াশোনা করতেন ওইখানে থেকে? ওখানে আপনি চলে আসেন? আমি চলে আসি গোটপাড়া। আমি ক্লাস 9 এবং 10 এই দুটো ক্লাস সুধাগড়পুর হাই স্কুল আছে, ওই গোটপাড়া থেকে 4 কিলোমিটার দূরে। ওখানে বাবা বড়দা পড়াশোনা করেছে, মেজদা ছোটদা না, ওরা মেট্রোপলিটনে ওরা পড়াশোনা করেছে। কিন্তু আমি গোটপাড়া স্কুলে পড়াশোনাটা করেছি 9 এবং 10। গোটপাড়া না, কাশিয়াডাঙ্গা স্কুল। ওইখানে পড়াশোনা করার পর গোটপাড়ায় ওখান থেকে প্রাইভেট পড়তে যেতাম আমরা 4-5 জন মিলে। গোটপাড়ায় এই কাদা রাস্তা, তখন সাইকেল ছিল না, সাইকেলও অত ছিল না, কাদা রাস্তা যা যেত না, রাস্তা সব। তখন সুকুমার, অলোক, বাদল, রনা এরা সব একসঙ্গে হেঁটে, ওই 4 কিলোমিটার হেঁটে আমরা পড়াশোনা সুধাগড়পুরে যেতেন? সুধাগড়পুরে যেতাম, মানে ওখানে স্কুলও করতেন, আবার পরে আবার প্রাইভেট পড়তে যেতেন? ওইখানেই সকালে বেরিয়ে যেতাম, সকালে ভিজে ভাত খেয়ে যেতাম, আর কিছু মুড়ি নিয়ে যেতাম। আচ্ছা, সকাল 6টার সময় বেরিয়ে যেতাম। দিয়ে ওখানে ভিলু বাবু, ওখানে আমার মাস্টারমশাই ছিলেন, উনি আবার সহকর্মীও হলেন ওই স্কুলে। আচ্ছা, ওইখানে মাস্টারমশাইয়ের কাছে 10টা পর্যন্ত পড়ে কাশিয়াডাঙ্গা স্কুলে, সুধাগড়পুর যাকে বলে, সুধাগড়পুরে ওখানে আম বাগান ছিল, লিচি তলা ছিল, ওইখানে বসে বসে টিফিনটা করে যেটা নিয়ে যেতেন, মুড়ি ছাতু ওগুলো নিয়ে যেতেন, ওগুলো খেতেন ওখানে। টিফিন করে 11টার সময় ক্লাস শুরু করতাম, দিয়ে বাড়ি আসতাম একবারে 5টা। মানে সকালবেলা স্নান করে চলে যেতেন? সব হেঁটে যেতেন? অতটা হেঁটে, আবার হেঁটেও আসতাম। তখন তো প্রত্যেক সাবজেক্টের জন্য তো টিচার থাকতো না, একটা টিচারই বাংলা, ইংরেজি, অঙ্ক করাতেন, আর কিছু কিছু সাবজেক্ট, আর বাদ বাকি নিজেরা। ভিলুবাবু ছিল ওখানকার, খুবই কাশিয়াডাঙ্গাই বাড়ি, তার নাম ছিল সচ্চিদানন্দ সরকার। তার ছেলেও মাস্টারি পেয়েছে, যাকে আমরা তপন ঘোষাল বলি, কিন্তু ডাক নাম হচ্ছে টিকু। সেও
আমার চাইতে জুনিয়র ছিল সে, ওখানেও পড়াশোনা করে, ওনার ছেলে। তারপরে ওইখান থেকে কাশিয়াডাঙ্গা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেন? কাশিয়াডাঙ্গা থেকে উচ্চ মাধ্যমিকে পাশ করলাম। কিভাবে মানে গেলাম, আমরা পরীক্ষা দিতে যেতাম, শীত পড়তো মুড়াগাছা। আচ্ছা, সে একটা বিরাট মজার ব্যাপার আছে। আগের দিন মুড়াগাছা বাবুদের বাড়ি বলে একটা বাড়ি ছিল, ওইখানে আগের 7 দিন ধরে ওইখানে থাকতে হতো। পটপট পটপট পরীক্ষাতে যাতায়াত করা যায় না। আচ্ছা, তখন আমরা একটা গরু গাড়ি ঠিক করতাম। গরু গাড়িতে নিচের দিকে হ্যারিকেন থাকতো, আমরা হ্যারিকেন ফ্যারিকেন বই ফই সব, তখন তো ইলেকট্রিক মানে আসেনি, অতটা ছিল না। হ্যারিকেনের তখন হ্যারিকেনই তো পড়াশোনা হতো, হ্যাচাক ছিল, হ্যাচাকের ব্যবস্থা ছিল। মানে বোর্ড পড়া তখন কারেন্ট যায়নি না, তখন কাশিয়াডাঙ্গা তো যায়নি না, তখন কারেন্ট। আমরা তখন কি করতাম, পরীক্ষার আগের দিন কি করতাম, গরু গাড়ি নিতাম 4-5 জন মিলে, একবারে সে বাবুদের বাড়ি ওইখানে শেল্টার নিতাম। 7 দিন পরীক্ষা দেওয়ার পর আমরা আবার গরু গাড়ি করে আসতাম, গরু গাড়ি করে চলে আসতাম। আচ্ছা, মজার তো। মানে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাটাকে ম্যাট্রিকুলেশন, আমরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার পর, পাস করার পর আবার আমি কলকাতায় চলে যাই। আচ্ছা, আইএসসি পরিচিত। আচ্ছা, তখন ইউনিভার্সিটি ছিল না, আইএসসি। আইএসসি আমি সায়েন্স নিয়ে পড়লাম বঙ্গবাসী কলেজে। দাদা ওখানে বঙ্গবাসী কলেজের প্রফেসর ছিলেন তখন, জেঠু প্রফেসর। হ্যাঁ, ওইখানে আপনি যখন পড়েছেন তখন পড়েছিলেন। আচ্ছা, আইএসসি পাস করার পর ওইখানে সায়েন্স নিয়ে পড়লাম। তারপরে বিএসসি যখন পড়লাম, বিএসসি পড়তে পড়তে ওই বঙ্গবাসী কলেজ, আচ্ছা, বড়দাও ওখানে ছিলেন, এবং কলেজে এনসিসি করতাম। এনসিসিটা ওই বড়দাও যেত, তিনি কমান্ডার ছিলেন, একটা উঁচু র্যাঙ্কে ছিলেন। সকালে দমদম থেকে দাদা আর আমি বেরিয়ে যেতাম সকালবেলা। এনসিসি করতেন? হ্যাঁ, উনি এনসিসি করতেন, আমি ওখানে এনসিসি করে 11টার সময় আসতাম, দাদাও আসতো। কলেজে যখন পড়তাম তখন দাদাকে খুব ভয় করতো, তিনি শিক্ষক রূপে ওখানে ছিলেন। বিএসসি যখন পড়ি তখন সাবজেক্ট চয়েস দাদাই করে দিয়েছিলেন। মেজদাও ছিল, ছোটদাও ছিল, তারাও বললো সায়েন্স নিয়ে পড়ো। দাদা ছিল অ্যানথ্রোপোলজির প্রফেসর। আমি কি করলাম, ওই ফিজিক্স কেমিস্ট্রি অঙ্কটাকে একটুখানি ভয় করতো আমার, অঙ্কটা। আমি তখন কি করলাম, অন্য লাইন গেলাম, জুওলজি, বোটানি, অ্যানথ্রোপোলজি আচ্ছা নিলাম, এবং বায়োলজিটা 4th সাবজেক্ট রাখলাম ইউনিভার্সিটি দিয়ে। অঙ্কটা তখন দিয়ে আমি ওই জুওলজি, বোটানি, অ্যানথ্রোপোলজি এই সাবজেক্ট নিলাম। বড়দা বারবার বলতেন যে ইংলিশ ইয়েতে পড়লে, ইংলিশ মিডিয়ামে পড়লে কি হবে, শর্টেল অ্যান্সার দেওয়া যায়, আর বাংলা পড়লে অনেক করতে হয়। কি ভাগ্যক্রমে চলে গেল, চালিয়ে দিলাম ইংলিশ। ভালো লাগতো, অল্প লিখে ইয়ে করতাম, কিন্তু ইংরেজি আমি খুব পারদর্শী ছিলাম না। ওই বড়দা বলেছিলেন যে এরকম অল্প লিখতে হয়, বেশি ইয়ে করতে হয়, ফেনি ফেনি এসব ইয়ে করতে হয় না। কলেজ জীবনে আমি দাদাকে যথেষ্ট ভয় করতাম। দাদা আমার শিক্ষক রূপে ছিল, এবং আমার দাদারা, মেজদাও, ছোটদা এবং মা খুব ইন্সপায়ার করতো যাতে ঠিক মতন পড়াশোনা করি। আমি বন্ধুদের সঙ্গে খুব একটা মিশতাম না। আচ্ছা, মানে বন্ধু বান্ধব বেশি ছিল না। কলেজ করতে গিয়ে আমি আবার ক্লাস 4টের সময় শেষ হতো, দিয়ে একটুখানি কাজ করা, একটু নেশা, কি করবো, নিজে একটু পায়ে দাঁড়াবো এইরকম মনে হতো। দিয়ে ওইখানে মেজদাই ঠিক করে দিয়েছিল হাউজিং ডিপার্টমেন্ট, কলকাতা। ওইখানে হাউজিং ডিপার্টমেন্টে পার্ট টাইম একটা কাজ করতাম, খাতা লেখা। আচ্ছা, সন্ধ্যেবেলা? হ্যাঁ, না সন্ধ্যেবেলা না, 5টার সময়, ওই 5টা থেকে 5:30। ওই হাতে খাতা টাতা সমস্ত, যারা লোন ফোন নাই এই সমস্ত কাজগুলো করতাম। 1.5 ঘন্টা কাজ করতো, অল্প সামান্য মাইনে দিত, 200-250 করে দিত। তখন 200-250 দাম ছিল। ওই 200-250 কাজ করতাম, করে আবার চলে আসতাম। এই আমার কলেজ স্ট্রাগল করতে হয়েছে। তারপরে কাজ করার পরে আমি
শর্ট হ্যান্ড এন্ড টাইপও শিখেছি। আচ্ছা, জর্জ শিয়ালদার কাছে, জর্জ টেলিগ্রাফি। আচ্ছা, ওখানে শর্ট হ্যান্ড টাইপও শিখতাম, মাঝে মাঝে যেতাম, পড়েছিও। তাতে একটুখানি স্পিড সামান্য উঠেছিল, 30-40 পরীক্ষা দিতে দিয়ে, তারপরে আর হলো না সেটা পড়তে পড়তে। প্র্যাকটিস না করলে আসলে প্র্যাকটিস সেরকম ছিল না, শিখেছি শর্ট হ্যান্ড টাইপ, কিন্তু ওটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আবার কলেজে দাদা যখন হতো, দাদা ক্লাস থাকতো যখন, তখন আমি ভয়ে ভয়ে ক্লাস করি, সবাই তখন মাস্টারমশাই দাদাকে বলতাম, স্যার স্যার, যার বন্ধুরাও ছিল তারা জানছে যে দাদাকে স্যার বলছি, করছে, উপায় নেই বলতে। কলেজে গেলে স্যার, বাড়িতে দাদা। হ্যাঁ, বাড়িতে দাদা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করার সময় দাদাই সমস্ত দেখিয়ে দিত, অ্যানথ্রোপোলজি নানা রকম গুণ, স্টোন, কোনগুলো কি কোন পিরিয়ডের, এগুলো সমস্ত করতো। জুওলজি প্র্যাকটিক্যাল করার সময় বিশেষ করে কেঁচো, তারপরে পায়রা, তারপরে ব্যাং, তারপরে হচ্ছে আর্টন, কেঁচো, আরশোলা, এইগুলো আমরা কেটে ডিসপ্লে করে দেখাতাম, এগুলো করতাম। স্কুল জীবনেও আমি একটা জিনিস কি করেছিলাম, স্কুল জীবনে যখন পড়াতাম ছেলেদের অ্যাট্রাকশন করার জন্য আমি প্র্যাকটিক্যালটা বিশেষ করে জোর দিতাম 9-10টা। কেন? ব্যাং কেটে কেটে দেখাতাম, ব্যাঙের যেগুলো এলিমেন্টারি সিস্টেম, নার্ভাস সিস্টেমটা বেশ মানে কেটে দেখালে জিনিসটা পরিষ্কার হয়ে যায়, মনে থাকে আর কি। তাতে ছেলেরা খুব আনন্দ পেত, এবং প্র্যাকটিক্যাল দেখাতে দেখাতে কোনটা কি জিনিস, স্টমাক কোনটা, কোনটা, সেগুলো তো সব জানতো না। সেই হার্ট কিভাবে কাজ করছে সেইগুলো প্র্যাকটিক্যালি আর যখন ক্লাস নিই, বিশেষ করে ছেলেদেরকে যদি বোর্ড ওয়ার্ক করা যায় তাহলে ছেলেরা খুব আনন্দ পায়। কালারিং পেন্সিল আমার চক ছিল, সেটা তো যখন আপনি সুধাকরপুর হাই স্কুলে শিক্ষকতা করছি ক্লাসে, ওইগুলো সেটা তো আর আগে আর কোনো চাকরি, মানে আর চাকরি পেয়েছিলাম। আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, করে গ্রামে একটা স্কুল খোলার প্রস্তাব হয়েছিল, সেরকম জায়গা পাইনি আমরা। তখন নাকাশিপাড়া জুনিয়র হাই স্কুল ছিল, জগন্নাথ দাকে তিনি হেডমাস্টার ছিলেন। ওইখানে আমি, রনা এবং কাশীনাথ আর দিলীপ, এই 4 জন আমরা স্টার্ট করি। তখন টালির ঘর ছিল, 5 থেকে স্টার্ট করলাম। স্টার্ট করে তখন মাইনে পাইনি দিত না, 500 টাকা করে হাতে বুঝিয়ে দিচ্ছে হেডমাস্টার জগন্নাথ বাবু। তাতেই আমরা খুব খুশি। 3 বছর করি। 500 টাকার দাম ছিল সেই সময়। 500 টাকা ওই একটুখানি কাজ করলাম। কাজ করে আমি 72 সালে ঢুকেছিলাম, করে 75 সালে এখন লাইফ সায়েন্স, তখন মানে টিচার স্টার্ট হলো, তখন তো লাইফ সায়েন্স ছিল না, তখন স্টার্ট হবে 75 সালে কাশিয়াডাঙ্গা স্কুলে। আমার দাদাও ছিলেন, রণজয় দত্তবাবু ছিলেন, অসিত বাবু ছিলেন, মানে না প্রেসিডেন্ট হিসাবে। তখন লাইফ সায়েন্স পড়াতে হবে। তখন আমি নাকাশিপাড়া স্কুল ছেড়ে দিয়ে ওইখানে ফ্রি সার্ভিস দিলাম 6 মাস। আচ্ছা, ফ্রি সার্ভিস লাইফ সায়েন্স পড়ালাম। ওই 6 মাস পড়ার পর যখন সার্কুলার এলো যে এবার টিচার নেবে, তখন আমরা 5-6 জন ইন্টারভিউ দিয়েছিলাম। তখনকার দিনে এত লাগতো না, লোকাল ছেলে চেয়েছিল, তখন শিক্ষিতর হারটা কম ছিল আর কি, খুব শিক্ষিত। ওইখানে আমি, কিন্তু নাকাশিপাড়া হাই স্কুল কি তখন, মানে আপনি যে পড়তেন নাকাশিপাড়া হাই, ওখানে পার্মানেন্ট হওয়ার সুযোগ কম ছিল, তখন ছিল না আর কি, ওখানে ছিল হয়ও না। তবে জগন্নাথ দাকে আর একজন ছিল, কাশিয়াডাঙ্গা স্কুলে পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ ছিল বলে আপনারা ওখানে চলে গেলেন। যখন চাকরি আসে তখন হঠাৎ বেশ 2টো চাকরি আমি পেয়ে গেলাম 75 সালে। আচ্ছা, 75 সালে হাউজিং ডিপার্টমেন্ট, যেখানে আমি খাতা লেখালেখি করতাম, সরকারি হাউজিং ডিপার্টমেন্টে মেজদার একটু জানাশোনা ছিল, বলে দিয়েছিল একজন পিসিমা আছেন, তিনি হাউজিং ডিপার্টমেন্টে এলে এবং সুধাগরপুর হাই স্কুলে একসঙ্গে। এই 2টো চাকরি, সরকারি চাকরি আসার পর আমি কনফিউজ হয়ে গেলাম কোনটা ধরবো।
এটা ধরবো না ওটা ধরবো। সবাই গ্রামের লোক, দাদা, মেজদা, ছোদ্দা, মা সব আলোচনা করলো। বাড়িতে নানা রকম বাগান আছে, বাঁশ বাগান আছে, তারপরে প্রচুর গাছ সম্পত্তি ছিল আমাদের, প্রায় 40-45 বিঘে সম্পত্তি ছিল। এইগুলো দেখাশোনাও হবে, সেই জন্যে আমি তখন কাশিয়াডাঙ্গা হাই স্কুল থেকে সিলেক্ট করলাম, আর ওটাকে ক্যান্সেল করলাম, ওটা জয়েন করলাম। সেটা সরকারি চাকরি। হ্যাঁ অবশ্যই। তারপর ওই 75 সাল থেকে আপনার 2007 মনে হয়। 2007-এ আমি রিটায়ার। 25 আর এর সাথে 32-33 বছর আপনার ওইখানে শিক্ষকতা করেছেন। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমি কাশিয়াডাঙ্গা হাই স্কুলে ঢুকলাম, সেই স্কুল ঢোকার পর আমি গ্রামে একটুখানি মানে ঠিক মতন তিষ্ঠতে পারলাম না, অত্যাচার হলো গ্রামের। তখন আমি মা, বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি এরকম ছিল। তখন ওই গ্রামে পড়াশোনা করেও স্কুলেও যেতাম, এবং চাকরি যখন হয়নি 72 সালে ঘটনা বলছি, তখন আমি নিজে একটা জমি চাষ করতাম 7 বিঘে, আমার এক প্লটে কালীতলার কাছে। সেই চাষ আমি করতাম, মানে নাঙ্গল, তখন তো ট্র্যাক্টর ছিল, নাঙ্গল দিয়ে চাষ দিতাম, মুনিশ করতাম। বেশ ধান হয়েছে, এবং ধান কাটবো ঠিক করেছি যে পূর্ণিমার রাত, প্রায় আমি রাতে পটল ঘোষ বলে আমার জমি সব দেখাশোনা করতো, সে মুনিশ ফুনিশ 15-16টা ঠিক করলো, দিয়ে তারপরে দেখি, তারপরের দিন দেখি ধান সমস্ত মাথাগুলো কেটে নিচ্ছে। মানে ঠাকুরকে আর এখানে চাষ করতে দেন, সেই একটা হিংসা ছিল। তুই এও করবি আবার চাষও করবি, তাদের একটু অসুবিধা তো। সেই থেকে আমি চাষ দিয়ে করা বন্ধ করে দিলাম। এছাড়াও আমার একটা উদ্দেশ্য ছিল, গ্রামে যখন আছি, বাঁশ ঝাড়ের উপর আমার গ্রামের লোকেরা, ঘোষেরা বিশেষ করে, নাম বলবো না, যে কি করতো, অত্যাচার করতো, বাঁশ চুরি করতো। কিভাবে? আমি মাঝে মাঝে রাত 10টার সময় বেরিয়ে পড়তাম, মা যেতে দিত না, না যাস না, গেলে কিন্তু বিপদ হবে, কেউ কোপ মারবে, মা আমাকে আটকাতো। তখন আমি একা, ভাইদের সব 3 দাদাই তো কলকাতায় কাজ করতো, আর আমি গ্রামে স্কুল করতাম, আর বৌদি থাকতো আর মা থাকতো। কিন্তু সেই বাঁশ চুরি যায় কিভাবে, প্রায় যাচ্ছে দেখছি, দিয়ে সেই বাঁশগুলো নিয়ে গিয়ে পাটুলি ঘাট পার করে সেই বাঁশ বিক্রি করতো, দিয়ে আবার ওইখান পাটুলি ঘাট থেকে আউট নিয়ে আসতো, 1 বোঝা আউট নিয়ে এসে গোটপাড়ায় নিয়ে আসতো। এইভাবে বাঁশ চুরি করতে আমি ধরতে আর পারতাম না। তখন আমরা ঠিক করলাম, বিশেষ করে আমি কি করেছি, ওই বাঁশ কেটে রাখতো, ওই চতুর্থ গাঁটে পেতলের পেরেকটা কিসে ব্যবহার হয়, আগে কাঠের ওয়ারিং হতো, সে পেতলের পেরেক আমি ঢুকে পুঁতে দিতাম রাতে, দিয়ে ওরা চুরি করতে, দিয়ে এক জায়গায় স্টক করতো। কার বাড়ি হতো সেটা বলছি না আমি, স্টক করে জড়ো করে রাখতো, দিয়ে যখন 2-3 গাড়ি হতো, দিয়ে তখন তারা পাটুলি ঘাট পার হয়ে সেই বাঁশগুলো বিক্রি করতো। এরকম ভাবে বাঁশ চুরি হতো। দিয়ে একদিন সকালবেলা ছোদ্দাও বাড়ি এসেছিল কলকাতা থেকে, আমি আর ছোদ্দা সকালবেলা 2 গাড়ি আমি ধরলাম, দিয়ে বললাম এই গাড়িতে আমার বাঁশ আছে। গ্রামের লোক তখন কি করে বুঝলেন, প্রমাণ কি? হ্যাঁ প্রমাণ আছে। তখনকার দিনে পুলিশ ছিল না, গ্রামে তখন চৌকিদার ছিল, পাশেই গ্রামের পাশে থানা ছিল, সেই এত দূর আসবো কি করে? সেটা আসাম চৌকিদারকে খবর দিলাম, চৌকিদার এসে গ্রামের লোক। চৌকিদারের সঙ্গে কি থানার যোগাযোগ ছিল? থানা থেকে চৌকিদারকে নিয়োগ করা হতো? নিয়োগ করতো গ্রামে নিয়োগ করা হতো চৌকিদার। আচ্ছা। আর ওখানে টেলিফোন ছিল, কারো ছিল একমাত্র মাধায় রায় বলে একজন আছে, আমার কাকা, তার বাড়িতে ছিল। তখন থানায় ফোন করলে এরকম ব্যাপার, আমি 2 গাড়ি বাঁশ, আমি আর ছোদ্দা ছিলাম, মাও ছিল, দিয়ে 2 গাড়ি ধরেছি,
কালীতলা আটক আছে, যেতে দেবো না, প্রমাণ হবে, বাঁশ আমার আছে, আমি প্রমাণ করি। গ্রামের লোক সব জড়ো হলো, দিয়ে বাঁশ সব কালীতলা ফেললো। দিয়ে আমি বললাম কি যে সব বাঁশ দেখুন, চতুর্থ গাছের কাছে পেতলের পেরেক আছে, সেইটি আমার প্রমাণ। গ্রামের লোক সব জড়ো হলো, কি প্রমাণ হয়, ফেলছে ফেলছে ফেলছে, দেখছে, দিয়ে এরকম প্রায় 12-14টা বাঁশ ওই পেরেক সহ ধরা পড়ে। আচ্ছা, ব্যাস ধরা তো পড়েই গেল। চৌকিদারও ইয়ে করলো, দিয়ে মাদাই কাকা থানায় আবার ফোন করলো, এরকম ধরা পড়েছে, দেখেছে। থানা তো উঁচিয়ে আছে, যাবো গিয়ে দেখতে। তখন গ্রামের লোকেরা আমাকে বললো এসব ঝামেলা করতে হবে না, অনেক কিছু হবে, গ্রামে বসবাস করতে হবে, গ্রামের সঙ্গে যদি গন্ডগোল করি কোথায় কি হবে। দিয়ে বললো ঠিক আছে, গ্রাম থেকে মিটিং হবে, মীমাংসা হবে। দিয়ে গোটপাড়ার লাইব্রেরিতে মিটিং হলো, দিয়ে সেই স্বীকার করেছে প্রায় 8-9 জনের নাম, তখন পরপর সব বেরিয়ে গেল। সে নাম আমি আর বলছি না। তারা এখন তারপরেও কি চুরি হয়েছে? না, তারপরে হতো, কিছু হতো, আম বাগান ছিল, কমেছিল, বাঁশ ঝাড়ে। সেই বাঁশগুলো তো ফেরত পেলেন? ফেরত দিয়ে হলো, ফেরত মানে কি, তাকে জরিমানা কিছু করা হলো, কিছু টাকা, তখন বোধহয় 1000 না 14,500 ইয়ে জরিমানা হয়েছিল। সেই টাকাটা আমরা নিয়ে বললাম লাইব্রেরি উন্নতি কল্পে ওই টাকাটা ব্যবহার। বাঁশগুলো নিয়ে নিলেন তো? না, বাঁশগুলো বাঁশ ওরা নিয়ে নিয়েছে। ওরা তখন কি করেছে অতটাই না, বাঁশ নিয়ে। ওই বাঁশের দাম শুরু কত টাকা পেয়েছিলেন? খুব জোর তখন, এখন বাঁশের দাম অন্তত 300-400 টাকা করে, তখন খুব জোর হলো 20 টাকা 25 টাকা এরকম। এইভাবে অত্যাচার হতো। সেই জন্য গ্রামে বেশি দিন থাকতে পারলাম, যে উদ্দেশ্য নিয়ে এলাম, চাষবাস করবো, খাবো, আম বাগান দেখবো। আম বাগানে আবার কি হতো, যিনি রক্ষক ছিল তিনি ভক্ষ। এই তেঁতুল ঘোষ বলে এক ঘোষ, সে মারাও গেছে, খুব দুধধরিস ছিল তেঁতুল ঘোষ। ও আমার কাছে আসতো, মায়ের কাছে আসতো, গল্প করতো, দিয়ে তাকে আম বাগান দিয়েছি। একদিন মাঝরাতে 12টার সময় দেখছি কি যে সে আম তুলে তুলে সব কি করছে, চালান দিচ্ছে। তখন মা বেরোতে দিত না, যে দেখি ধরা পড়ে গেল, যে ধরেছিল একবারে সেই অবস্থায় তাকে ধরা হয়েছে। মানে যেই রক্ষক সেই ভক্ত, দায়িত্ব দিয়েছিলেন সেই ইয়ে করতো। ওই জন্যই বেথুয়াতে, সেই জন্য আমি বেথুয়া আবার চলে আসা মূল কারণ হচ্ছে, আমার বিয়ে হয় 1979 সালে। দিয়ে তখন আমার মেয়ে হলো, মেয়ের পড়াশোনার জন্যে আমি ওখানে রিঙ্কু, যাকে আমার মেয়ে হচ্ছে রিঙ্কু, ওখানে পড়াশোনা খুব একটা করিনি। ওখানে প্রাইমারি স্কুল ছিল? ওখানে গোটপাড়া ছিল। আমি চলে এলাম 82 সালে। ওই স্কুলে মেজমা থেকে মেজমা চাকরি করতেন তো? হ্যাঁ, তখন আমার মেজ বৌদি গোটপাড়া স্কুলে চাকরি করতে। ওই সময়টায়? হ্যাঁ, ওই সময়টা আমি মেয়েকে নিয়ে যখন এখানে একটা জায়গা কিনলাম বেথুয়া, তখন বাড়ি করার ইচ্ছা ছিল না আমার। আমার গোটপাড়া 2তলা বাড়ি আছে, ছেড়ে আসবো, সেটাও একটা মায়া ছিল। বাধ্য হয়ে আসতে হলো, ওই অত্যাচার, গ্রামের অত্যাচার। তারপরে মেয়েকে পড়াশোনার জন্য ডাক্তারি করার, মানে ডাক্তার দেখানোর জন্য, তারপরে মেয়ের এডুকেশন আছে, তারপরে নাচ গান শেখানোর জন্য আমি এখানে চলে এলাম 82 সালে। মেয়ে আমার শান্ত স্বভাবের ছিল, বেশ, মানে ওই রাস্তাঘাট তো তখন সেভাবে ছিল না, সবই কাঁচা রাস্তা, সব কাঁচা রাস্তা। বেথুয়া গোটপাড়ার এই জায়গাগুলো সব কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা। এমনি জায়গাগুলো কেমন ছিল? ফাঁকা ফাঁকা? সব ফাঁকা। এইসব যে আমার হরিচলায় যে সব ফাঁকা জায়গা ছিল। না, গোটপাড়াও ফাঁকা? গোটপাড়া তখন ফাঁকা ছিল অতটা, আর রাস্তা কাদা, একবার খুব কাদা। এখন তো সব মেটালের রাস্তা হয়েছে, আর তখন সব কাঁচা। সন্ধ্যের পর কি যাওয়া যেত এখান থেকে? তখন বেথুয়া স্টেশন থেকে যখন গোটপাড়া যদি যান, সন্ধ্যের পরে কি যাওয়া যেত? মানে তখন সন্ধ্যে পরে যাওয়া যেত না, বিশেষ করে রাজাপুর বলে একটা জায়গা আছে, বেতের বন ছিল ওখানে, বাঘ। আমরা যখন কলকাতায় পড়াশোনা করেছি, তখন যখন আসতাম, হয়তো রাজাপুরটা কিভাবে পেরোবো, বাঘ ছিল শুনতাম। গরুর গাড়ি বলা হতো, গরুর গাড়ি যেত, আবার গরুর গাড়ি করে আসতাম আমরা।
বাঘ দেখেছেন কোনোদিন? না, বাঘ আমরা দেখিনি। বেতের বন ছিল রাজাপুর। না, যখন এই সাইকেল করে যখন কাশিয়াডাঙ্গা স্কুলে যেতেন আপনি, হ্যাঁ সাইকেলে মানে শিক্ষক হিসেবে, রাতে তখন আমরা অতটা ভয় লাগতো না? এই যে যখন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতেন তখন বেচুরি রাতের দিকে যাওয়া খুব, না আমি বলছি যে গোটপাড়া থেকে যখন কাশিয়াডাঙ্গা যেতেন, ওই রাস্তার মধ্যে তো জঙ্গল ছিল, ভয় লাগতো না? যে তখন একটু ভয়, পশু পাখির তো ভয়, মানে পশু ভয় তো ছিলই, মানে বাঘ ছাড়া অন্যান্য গরু মোষ এই একটু থাকতো, এমনি কোনো কিছু মানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি তারপরে তো 2007 সালে আপনি রিটায়ার করেন। আমি যখন এখানে এলাম মেয়েকে পড়ানোর জন্য, দিয়ে আমি মেয়েকে এখানে গার্লস স্কুলে ভর্তি করি, প্রাইমারি প্রথম এইখানে, প্রাইমারিটা এখানে ভর্তি করিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে গার্লসে পড়াশোনা করলো, পড়াশোনা বেশ ভালোই ছিল পড়াশোনা। ওই গীতা ভৌমি তখন হেডমিস্ট্রেস ছেলে, এইখান থেকে পড়াশোনা করতো। তারপরে ম্যাট্রিকুলেশনে ফার্স্ট ডিভিশনে পাস করার পর, তখন স্কুল ফাইনাল, ম্যাট্রিকুলেশন স্কুল ফাইনাল পাস করার পর ওকে গভর্নমেন্ট কলেজে। না, আপনার স্কুল লাইফে আপনি যখন গিয়েছিলেন কাশিয়াডাঙ্গায় কোনো বিশেষ ঘটনা, স্মরণীয় ঘটনা আছে, মানে মজার ঘটনা, বা এমনি ছাত্রদের নিয়ে বা শিক্ষকদের নিয়ে? ছাত্রদের নিয়ে মজা খুব একটা ইয়ে ছিল না। ওই খেলাধুলায় যখন আমি ওই মাঝে গ্রামে খেলাধুলা হতো, তখন ওই গ্রামে স্কুলটা খুব, মানে পরিবেশটা ভালো ছিল, মানে আমার মনে হয় এই এলাকার মধ্যে সব থেকে পুরনো স্কুল মানে স্কুল কাশিয়াডাঙ্গা। তারপরে হচ্ছে নাকাশি ইয়ে মুড়াগাছি স্কুল, মুড়াগাছি, ওইটা পুরনো স্কুল ছিল। আমরা তখন ওখান থেকে কাশিয়াডাঙ্গার অনেক ভালো ভালো ছাত্র বেরিয়েছে। এখন কিরকম আছে জানি, কিন্তু তখন পুরনো, মানে ওই সময়টা, আপনাদের সময়টা, আপনি যখন শিক্ষক ছিলেন, প্রচুর ছাত্র বেরিয়ে ভালো ভালো মানে জায়গায় তারা কাজ করেছে আর কি। এখান থেকে কাশিয়াডাঙ্গায় একজন কৃতি ছাত্র ছিল, যাকে আমরা আঙুরদা বলতাম, ভালো নাম ছিল অরবিন্দ বাবু। তিনি এখনো আছেন, স্কুলের জন্য অনেকে আমেরিকায় থাকতেন নাকি? ওই আঙুরদা আমেরিকায় থাকতেন, হ্যাঁ উনি আমেরিকায় আছেনও। জেঠু প্রেসিডেন্ট কতদিন ছিলেন? আর জেঠু প্রেসিডেন্ট ছিলেন ওই 75 সাল থেকে একেবারে প্রায় 88। প্রেসিডেন্ট অতদিন ছিল, মেম্বার ছিল, তারপরে প্রেসিডেন্ট, প্রথম মেম্বার ছিল হয়ে, তারপরে প্রায় 88 সাল পর্যন্ত স্কুলের সঙ্গে জড়িত ছিল। আর মেজো জেঠু ছোট জেঠু ওখানে, মানে কলকাতায় পড়াশোনা, পড়াশোনা চাকরি সব মানে ওখানে, সেইভাবে এখানে গোটপাড়াতে জেঠুরা কেউ মানে ছিলেন না আর কি, যাতায়াতটা ছিল কিন্তু ওইভাবে ছিলেন না। আপনি ওখান থেকে চলে এসে, গ্রাম থেকে চলে আসে মূল উদ্দেশ্য মেয়ের পড়াশোনার জন্য। সেটা সবাই আগেকার দিনে তাই করতো। স্কুল ফাইনাল পাস করার পর মেয়েকে ভর্তি করে দিলাম গভর্নমেন্ট কলেজে। সে তো বললেন, আমি বলছি রাস্তাঘাট যদি ভালো থাকতো হয়তো সেভাবে না আসলে হতো আর কি। সেটা হয়তো সবাই, আমার বাবারও সেভাবে শুধু রাস্তাঘাটের জন্যই আর কি, আর ডাক্তারের অসুবিধার জন্য। আর তো একটা অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পৌঁছে যাওয়াটা একটা বিশাল অসুবিধার জনক ছিল আর কি। সেই হিসেবে গভর্নমেন্ট কলেজে মেয়েকে যখন ভর্তি করে দিলাম, গিয়ে পাস করলো গভর্নমেন্ট কলেজে। তারপরে আমার একটা ইয়ে ছিল যে বিয়ে দিয়ে দেবো মেয়ে, কিন্তু মা বলছে, আর পড়ানোর ইচ্ছা মেয়েরও ছিল, আমি ওকে বিয়ে টাকাটা দিতাম, মেয়ে দেখতাম। বিয়েটা দিলেন কেন হট করে এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি দিতেই যখন হবে তখন এই তাড়াতাড়ি করে দেবো, এই একটা আমার টেন্ডেন্সি। না মানে একটা তো সন্তান আর কি, তাকে ভালো করে পড়িয়ে সেটা আমি ভুল করেছিলাম, সেটা ভুল মনে হয় যে ভুল হয়েছে। ভুল হয়েছে তো বটেই, মানে বিয়ে দেওয়ার পর সে তো চলে গেল, বিয়ে হওয়ার পর তখন ওই
আমার জামাই তুষার এবং নাতির উদ্যোগে 14 বছর পর মালদা থেকে এসে এখানে এলো, 14 বছর পর তাকে MA কমপ্লিট করার পর তার ধৈর্য ছিল। 14 বছর পর পড়া খুব মুখের কথা। মনে হয় যে সেই সময়টা একটু পড়িয়ে তাকে যদি আরো পড়িতে নিশ্চয়ই আরো ইয়ে হতো, কিন্তু ওই আমার ভুল যে একটা সরকারি সার্ভিস ছেলে পাবো, পেয়েও গিয়েছি ঠাকুরের কৃপায় এবং দিয়েও। এটাও ঠিক। আপনি খেলাধুলার প্রতি ইয়ে ছিল? খেলাধুলা আমি খুব একটা ইয়ে ছিলাম না, কিন্তু আমি সাইকেল চালাতে খুব পটু ছিল। আমি এখনো পর্যন্ত, আমার বয়স এখন 77 প্লাস, আমি এখনো পাটুলি ঘাট বলো, গোটপাড়া বলো, আমি মাঝে মাঝে সাইকেল চালাতে আমি খুব। আচ্ছা, খেলাধুলার প্রতি সেভাবে মানে ইচ্ছা ছিল না, কিন্তু একদম রিটায়ারমেন্টের আগে যে ঘটনাটা ঘটলো আর কি, হ্যাঁ, সেই শখটা হলো কেন যে আমি এই সময় খেলবো আর কি, গোলকিপার হব? শখটা হলো কেন, ইয়ং ছেলেরা স্কুলে জয়েন করতো, আর আমি একটু গোলকিপার, গ্রামে ওখানে গোলকিপার খেলতেন আর কি, গোলকিপারই খেলতাম। আচ্ছা, মানে যখন খেলতেন গোলকিপার হিসেবে খেলতেন আর কি। তাই অলোক ডাকু আমি গোলকিপার, এখন পারদর্শী ছিলাম, তার বেশ গোলে খেতাম। ওই ইয়ং ছেলেরা কৃষ্ণনগর থেকে হিমাদ্রি বলে একটা ছেলে আছে, সে ইংলিশ টিচার, এ বললো মাস্টার সাহেবের সঙ্গে ছাত্রদের ইয়ে হবে, খেলা হবে, ঠিক আছে, গোলকিপারে ইয়ে হয়েছে। সেই একটা মজার ঘটনা, সেটা মনেই আছে এখন, সেইটি আমি ব্যক্ত করছি এখন। দিয়ে আমি গোলে খেলছি, হিমাদ্রিও আছে, আরো সব টিচাররাও আছে, টিকু বাবু আছে, শিবুও আছে। খেলতে খেলতে আমি একটা বল কর্নার থেকে শট করেছি, আমি একটা জাম দিয়ে সে বলটাকে গোল থেকে মানে সরিয়ে দিয়ে সেটাকে সেভ করেছি, গিয়ে হাতে লাগলো ভিড়, গিয়ে হাতটা এই ইয়ে এখন এই দেখো ইয়ে হয়ে আছে, উঁচু হয়ে আছে। জাম দিলেন ওই সময়? না, ওই সময় মানে 7 বছর বয়সে, হ্যাঁ, তখন 7 হতে চললো, জাম দিয়ে বলটাকে সেভ করেছি, কিন্তু হাতটা গেল ভিড়। এখন ওইখানে গ্রামে সত্যরী চট্টোপাধ্যায় বলে জেঠু, উনি আমার টিচারও ছিলেন এবং আমার এখন সহকর্মী, কলিগও হলেন। উনি তখন সেই ওখানে নিয়ে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ, রাত জেগে জেগে ওষুধ দিয়ে দিয়ে, আর সেই দিনই আমাদের প্রত্যেকবার ছুটি যেদিন হবে সামার ভ্যাকেশন, আগের দিন ওই ম্যাচ হতো আর ফিস্ট হতো, সেদিন ওই খেলাটা হতো, ওই সেই দিনই হাতটা ভেঙে সেই থেকে। এইভাবে আমার জীবনটা কেটেছে। তা এই রিটায়ারমেন্টের পর কেমন কাটছে, মানে তখন স্কুল লাইফটা কেমন লাগতো, আর এখন রিটায়ারমেন্টের পর? 7 সালে তো রিটায়ার করলাম। রিটায়ার করে ভালোই, মানে এমনি চলাফেরা, সময় কাটতে কোনো অসুবিধা নেই তো? সময় কাটতে অসুবিধা নেই, বঞ্চু এই বাড়ি কাজ, এটা ওটা সেটা করে কাজ করে সে সময়টা আমার কেটে যাচ্ছে। ঠিক আছে, অনেক গল্প শুনলাম আজকে, এইটুকুনি, অনেক কিছু শুনলাম, অনেক গল্প শুনলাম, যেগুলো তো আমি নিজেও জানতাম না। আজকে এই পর্যন্ত, আবার কোনোদিন আসবো অন্য কাউকে নিয়ে। নমস্কার।